নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, গতকালকে মোহনবাগান কিন্তু এফসি গোয়ার কাছে খুবই বাজেভাবে হেরেছে, মানে খুবই বাজে খেলেছে সেটা বলা যায়। এই মরশুমে মোহনবাগান কিন্তু বেঙ্গালুরুর কাছে যথেষ্ট বাজে খেলেছিল। এছাড়া কিন্তু কেরালার ম্যাচে জয়লাভ করলেও মোহনবাগান কিন্তু যথেষ্ট খারাপ পারফরমেন্স দিয়েছিল। কিন্তু আর এই এফসি গোয়া এই ম্যাচটাতে কিন্তু জঘন্য পারফরমেন্স কিন্তু মোহনবাগান দিয়েছে। তো মোহনবাগানের যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে মাঝমাঠ থেকে কোনো রকম সেভাবে বল সাপ্লাই নেই। যে ডিফেন্স সেরা থ্রু যেটা কিন্তু গ্রেগ স্টুয়ার্ট বারান, সেইটা তিনি না থাকার কারণে সেগুলো কিন্তু আসছে না। এছাড়া কিন্তু দিমি পেত্তাতোস তার কিছুটা কিন্তু অফ ফর্ম রয়েছে। এছাড়া স্ট্রাইকারদের মধ্যে জেমি ম্যাকলারেনের যথেষ্ট অফ ফর্ম কিন্তু রয়েছে। আর এইদিকে লিস্টন কোলাসোর কথা দেখো, লিস্টন যথেষ্ট ভালো প্লেয়ার, দুর্দান্ত অ্যাটাক করে কিন্তু প্রচুর বল নষ্ট করে। বল ভালো পাসার কিন্তু তিনি নয়, তিনি নিজে থেকে বল মারতে গিয়ে অনেক বল নষ্ট করেন। এছাড়া কালকে তো পুরো তাকে বোতলবন্দি করে দিয়েছিল। কালকে ইয়াসির, বরিস এরা কিন্তু দারুণ পারফরমেন্স কিন্তু কালকে দিয়েছে। তো কালকে কিছুটা কোচের স্ট্র্যাটেজিরও ভুলভ্রান্তি কিন্তু ছিল। আমি তোমাদেরকে এর আগেও জানিয়েছিলাম, যদি আশিক কুরুনিয়ানকে প্রথম থেকে নামানো হয় তাহলে কিন্তু অনেকটা বেটার হয়। আর যেহেতু গ্রেগ স্টুয়ার্ট নেই, তাই মলিনা সবসময় সাহালকে ইউজ করছেন, তবে সাহালকে কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে ইউজ করছেন। তো সেক্ষেত্রে অনেকটাই অসুবিধা কিন্তু হয়। তো সেই জায়গায় যদি থাপাকে ইউজ করা হতো তাহলে কিন্তু আরও মাঝমাঠে যে ব্লকিংটা আরও কিন্তু ভালো হতে পারত। এইটুকু চেঞ্জ যদি মলিনা করতেন তাহলে কিন্তু বেটার হতো। আর জেমি ম্যাকলারেন বল সাপ্লাই তো পাচ্ছেন না, আর যেটুকুও বল সাপ্লাই পাচ্ছেন তিনি কিন্তু অনেকটাই হতাশাজনক পারফরমেন্স দিচ্ছেন। তো তার জায়গায় যদি কামিন্সকে প্রথম থেকে নামানো হয় তাহলে কিন্তু অনেকটাই বেটার হয়। এটা প্রত্যেকটা ম্যাচেই আমি তোমাদেরকে বলি। কিন্তু মলিনার এইসব স্ট্র্যাটেজিগুলো নিয়ে কিন্তু বিশেষজ্ঞরাও প্রশ্ন তুলছে। কালকের ম্যাচ হারার পর কিন্তু কঙ্কালসার চেহারা সবার সামনে এসে গেছে মোহনবাগানের, যে কোথায় গন্ডগোল কিন্তু রয়েছে। তো অনেকেই দীপক টাংরির কথা বলছো। তো দেখো, দীপক টাংরি তিনিও কিন্তু ভালো পাসার নয়, তিনি বল সামনের দিকে এগোতেই জানেন না, তিনি সব ব্যাক পাস দেবেন এবং অতিরিক্ত ফাউল করেন, মারপিট করেন। তো দীপক টাংরিকে কিছুটা সময় সেকেন্ড হাফে নামিয়ে, যখন মোহনবাগান ম্যাচ জিতছে তখন কিছুটা সময় তাকে নামিয়ে মাঝমাঠে একটা ফাটকা খেলা যেতে পারে। তবে দীপক টাংরিকে দিয়ে যে ম্যাচ জেতা যাবে এটা সবসময় কিন্তু সম্ভব নয়, এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। তো কালকে অনেকটাই কোথায় ভুলভ্রান্তি রয়েছে সেই কঙ্কালসার চেহারা কিন্তু মোহনবাগানের সামনে এসছে কালকের ম্যাচ হারার পর। তো কালকের ম্যাচে হারের পর মলিনা জানিয়েছেন যে আমি মনে করি আমাদের জন্য এটা একটা খুব কঠিন ম্যাচ ছিল। সবাই সব ম্যাচ জিততে চায়, কিন্তু কাউকে না কাউকে তো হারতেই হবে। আজ আমাদের ভাগ্য সহায় ছিল না। এছাড়া তিনি আরও বলেছেন, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত গোলের জন্য চেষ্টা করে গেছি, আমরা সুযোগও তৈরি করেছি। দলের এই মানসিকতাই অনেক খুশি করেছে, এটা তিনি জানিয়েছেন। প্রথম গোলের ক্ষেত্রে আমাদের কিছুটা দুর্ভাগ্য ছিল। ম্যাচের প্রথম গোল খুবই গুরুত্বপূর্ণ হয়, সেটা আজ আমাদের পক্ষে যায়নি। জিতলেই যে আমাদের সব কিছু ঠিক থাকে তা এমনটা নয়, আবার একটা ম্যাচ হারলেও সব লড়াই ভুল তা প্রমাণিত হয় না। তবে আমাদের লড়াই আরও কঠিন হলো, এটা কিন্তু জানিয়েছেন মলিনা। তো এবার ব্যাপার হচ্ছে, গতকালকের ম্যাচে হারের পরও মোহনবাগানের জন্য সুখবর রয়েছে, যেটা হচ্ছে মোহনবাগান এখনও কিন্তু টেবিল টপে বিচরণ করছে। যেখানে মোহনবাগান কিন্তু 12 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে টেবিল টপেই রয়ে গেল। আর এদিকে বেঙ্গালুরু এফসি তারা কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে 12 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে। আর এদিকে গোয়া কিন্তু 12 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো পয়েন্টস টেবিল নিয়ে কিন্তু এখনও সুখবর মোহনবাগানের রয়েছে। তো এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে, গতকালকে ইন্টার কাসের সাথে সিনেদি ডেকানের ম্যাচ ছিল, যে ম্যাচটা কিন্তু সিনেদি ডেকানকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে ইন্টার কাসি, যেখানে কিন্তু মারিও জোড়া গোল করেছেন। এছাড়া কিন্তু জনি কাউকো কিন্তু একটা গোল করেছেন। তো জনি কাউকো ইন্টারকাসি দলে যোগ দেওয়ার পর থেকে বেশ ভালো পারফরমেন্স দিচ্ছেন, সেই রকমই তিনি কিন্তু একটা গোলও করলেন, যেটা কিন্তু তার জন্য একটা বড় সুখবর সেটা বলাই যায়। তো এরপরে যেটা জানাবো সেটা হচ্ছে, আলবার্টো রড্রিগেজ তিনি কিন্তু কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে যে গোলটা করেছিলেন সেই কারণে তিনি কিন্তু আইএসএল ফ্যান্স গোল অফ দ্য উইক এই অ্যাওয়ার্ডটা তিনি কিন্তু জিতেছেন। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা, কেরালা ব্লাস্টার এফসি তাদের কোচের তালিকায় কিন্তু সিংটোর নাম তুলে রেখেছে এবং সিংটোকে তারা কিন্তু কোচ করতে চাইছে, এই নিয়ে তারা কিন্তু কথাবার্তা চালাচ্ছে। তো কেরালা চাইছে এই সিজনটা যেমন তেমন করে কাটিয়ে দিয়ে পরের সিজন থেকে পুরো নতুনভাবে টিমটাকে সাজাতে, নতুন কোচিং স্টাফ দিয়ে টিমটাকে ভরাতে, এইরকম তারা চাইছে। তো সেক্ষেত্রে কিছু বড় বড় নামও তাদের টার্গেটে রয়েছে। তো বর্তমানে কিন্তু সিংটোকে তারা দলে নিতে চাইছে। তো দেখা যাক কী হয়, পরবর্তীকালে কনফার্মেশন এলে জানাবো। এছাড়া আজকে ইস্ট বেঙ্গলের সাথে জামশেদপুরের ম্যাচ রয়েছে।
তো ইস্ট বেঙ্গল কিন্তু 4-4-1-1 ফরমেশনে দল নামাতে পারে, যেখানে গোলকিপার গিল, 4জন ডিফেন্ডার রাইট ব্যাকে রাকিব, লেফট ব্যাকে লালচুন নুঙ্গা, সেন্টার ব্যাকে আনোয়ার এবং হিজাজি, 4জন মিডফিল্ডার রাইট উইংয়ে মহেশ বা নন্দা, লেফট উইংয়ে বিষ্ণু, সেন্টার মিডফিল্ডে খেলবেন জিকসন এবং সৌভিক, একজন অ্যাটাকিং মিডফিল্ডার ক্লেটন সিলভা, একজন ফরওয়ার্ডস দিমিত্রিস ডিয়ামান্টাকোস। তো ডিয়ামান্টাকোস আজকে কিন্তু ফিরছেন। এছাড়া জামশেদপুর কিন্তু 4-2-2-2 ফরমেশনে দল নামাবে, যেটা একটা আজব ফরমেশন বলাই যায়, যেখানে গোলকিপার আলবিনো গোমস, 4জন ডিফেন্ডার রাইট ব্যাকে শুভম, লেফট ব্যাকে উবেশ, সেন্টার ব্যাকে এজে এবং প্রতীক, 2জন ডিফেন্সিভ মিডফিল্ডার রেই তাচিকাওয়া এবং সৌরভ দাস, 2জন অ্যাটাকিং মিডফিল্ডার ইমরান এবং সানান, 2জন ফরওয়ার্ডস জাভি হার্নান্ডেস এবং সিভেরিও। তো এইরকম 4-2-2-2 ফরমেশনে কিন্তু দল নামাবেন কোচ খালিদ জামিল। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।